প্রিয় দর্শক মণ্ডলী, গল্পকথায় সবাইকে স্বাগত। প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রূপকথার গল্প নিয়ে। আজকের গল্পের নাম রূপকথার রাজকন্যা। একশে রাজার দেশ। 7 সাগর 13 নদী পেরিয়ে তেপান্তরের মাঠ। নির্জন খা খা ধুধু করছে সেই মাঠ, তার এক পাশে ঘেরা জঙ্গল, তার পাশ দিয়ে বয়ে চলেছে রুনুঝুনু শব্দে একটি ছোট্ট নদী। সেই নদীর পাশেই ঘেরা জঙ্গলে সেই দেশ। সেই দেশে রয়েছে প্রাসাদ, অট্টালিকা, জনপদ, নগরী, রাজা, সব মিলিয়ে গমগম করছে সেই রাজার দেশ। এই রাজার দেশে রাজা রয়েছেন, রাজা সূর্যকেতু। এই দেশে সুখের অন্ত ছিল না। সাম্রাজ্য ছিল সুখে স্বাচ্ছন্দ্যে ভরা। তার দেশে লক্ষ্মী বিরাজ করছিল সব জায়গাতে। সম্পদের শেষ ছিল না। ঐশ্বর্যে ভরা সেই দেশ। প্রজাদের মনে খুব সুখ ছিল। রাজা যেমনি ভালো, তেমনি প্রজারাও খুব সুন্দর। প্রজারা নির্ভয়ে রাজার সামনে সমস্ত দাবি দাওয়া তুলে ধরতে পারত। রাজাও তাদেরকে ছেলের মতো দেখতেন। এইভাবেই চলছিল রাজার সংসার, রাজার দেশ। কিন্তু বাদ সাধল এক ভয়ঙ্কর অনাবৃষ্টি। একদিন নয়, একদিন দুদিন করে করে প্রায় 8 মাস রাজার দেশে অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছিল না। এর ফলে মাঠ ঘাট শুকিয়ে চৌচির হয়ে গেছে। মাঠে যত ফসল ছিল তারা তৃষ্ণার্ত হয়ে গেছে, তারা যেন এক ফোঁটা জল চাইছে। গাছের পাখিরা ডাকতে ভুলে গেছে, যেহেতু তারা জল পাচ্ছে না। কিছু পাখি রাজার দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছে। গাছের পাতারা খসে পড়ছে। এইভাবে জলের তৃষ্ণায় এক এক করে ধ্বংস হচ্ছে প্রত্যেকটা রাজার প্রত্যেকটা অংশ। রাজা খুব দুশ্চিন্তা রয়েছেন, কি করে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। রাজা রাজসভায় বসছেন, কিন্তু তার মন নেই। রাজা খাচ্ছেন, খাবার জন্য খাচ্ছেন, কিন্তু তার মন সর্বদাই ভারাক্রান্ত। তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। এরকম ভাবেই একদিন রাজসভায় বসেছেন। তার পাশে তার মন্ত্রী রয়েছে, বয়স্ক এবং বিদ্বান। সেই মন্ত্রীরও সেই দুঃখ দুর্দশার দিনে এতই চিন্তাগ্রস্ত, তার দাড়িটাও এত বড় হয়েছে, পা পর্যন্ত ছড়িয়ে গেছে। রাজসভায় রাজা বসে মন্ত্রীকে বললেন, মন্ত্রী মশাই, আপনি তো অনেক বিদ্বজন ব্যক্তি, আপনি অনেক কিছু জানেন। তো আজকে আমার যে রাজ্যের এই অবস্থা, এই হাল কি জন্য হচ্ছে, আপনি কি কিছু বুঝতে পারছেন? বা এই দুঃখ দুর্দশা কিভাবে ঘুচবে, তার কি কোনো পথ আপনি বলতে পারবেন? আপনি একটু চিন্তা করুন। তখন মন্ত্রীমশাই বললেন, রাজামশাই, আমার মনে হয় আমরা কোনো ভুল কাজ করেছি, যার শাস্তি হয়তো ভগবান আমাদেরকে দিচ্ছেন। সেই ভুল কাজটা কি আমাদের হয়তো খুঁজে বের করতে হবে, না হলে এত সুখের সাম্রাজ্যে কি করে এই ধ্বংসের লীলাযজ্ঞ চলতে পারে। তো রাজামশাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে পারি। রাজামশাই খুব শীঘ্রই বলল, আপনি নির্ভয়ে যা বলার বলুন। তখন মন্ত্রী মশাই বললেন, রাজামশাই, একটা রাজ্যে রাজাই হলেন সর্বাধিকারী। রাজার ভালো গুণে প্রজারাও ভালো হয়। রাজাকে বিধাতা বলেই প্রজারা মানে, কারণ রাজার আদেশেই প্রজারা পালন করে এবং তারা সুখে স্বাচ্ছন্দ্য থাকে। রাজা যদি ভালো কাজ করে তাহলে প্রজারাও ভালো থাকে। তাই রাজা যদি খারাপ কাজ করে প্রজারাও খারাপ থাকে। তাহলে রাজা যদি পুণ্য করে থাকে, সেই পুণ্য ভোগে রাজ্য সুখী হয়,
কিন্তু রাজা যদি পাপ করে থাকে তাহলে সেই পাপের ভোগও প্রজাদের উপরই পড়ে। তাই আমার মনে হয় আপনি কোথাও কোনো খারাপ কাজ করেছেন, যার জন্য হয়তো আজকে আমাদের দুর্দশায় পড়তে হয়েছে। এর একটা ব্যবস্থা করা দরকার। আপনি অতি শীঘ্র আমাদের রাজপুরোহিতকে ডাকুন এবং তার কাছে অনুরোধ করুন কিভাবে এটা হচ্ছে। তখন রাজা ভাবলো যে আমি তো জ্ঞানত কোনো অন্যায় করেছি বলে আমার মনে হয় না। আমি আমার প্রজাদের আমার সন্তানের স্বরূপ আমি দেখি, আর যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে আপনাদের ছাড়া কোনো দুরূহ সিদ্ধান্ত আমি কখনো নেই না। তাহলে এত বড় ভুলটা হলো কি করে? যে ভুলের মাসুল আমাকে গোটা রাজ্যে দিতে হচ্ছে, সব প্রজারা আজকে দুঃখে দিন কাটাচ্ছে। আপনি অতি শীঘ্র আমাদের রাজপুরোহিতকে ডাকুন। রাজপুরোহিত আসলো। রাজপুরোহিতকে মন্ত্রীমশাই বললেন, রাজপুরোহিত মশাই, আপনি তো সবই জানেন, আমাদের রাজ্যে দুঃখ দুর্দশার অন্ত নেই। গত 8 মাস থেকে অনাবৃষ্টি। আপনি এর একটা বিহিত করুন, কেন এটা হচ্ছে? তখন রাজপুরোহিত মশাই রাজার কথা শুনে তারপরের দিনই মহা হোমযজ্ঞে বসলেন। 3 দিন ব্যাপী তিনি সেই পূজা অর্চনা হোমযজ্ঞ পরিচালন করলেন এবং চতুর্থ দিন তিনি ধ্যানে বসলেন। চতুর্থ দিন সন্ধ্যায় যখন ধ্যান থেকে উঠলেন, তার চোখে মুখে চিন্তার ভাস। সেটা দেখে রাজা ও মন্ত্রী আরো ঘাবড়ে গেলেন। তখন রাজপুরোহিত বললেন যে, রাজামশাই, আপনি মন্ত্রী মশাইকে নিয়ে মন্ত্রণা কক্ষে প্রবেশ করুন। তখন তারা বিচলিত হয়ে মন্ত্রণা কক্ষে প্রবেশ করলো। মন্ত্রণা কক্ষের দ্বার খুলে গেল। সেখানে নিরাপত্তা রক্ষীরা 2 দিকে বল্লম নিয়ে পাহারা দিচ্ছে। রাজা এবং মন্ত্রী মশাই সেখানে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে রাজপুরোহিত বিশ্রাম নিয়ে সেখানে প্রবেশ করলেন। তখন রাজপুরোহিত রাজামশাইকে বললেন যে, রাজামশাই, আমার ইষ্ট দেবতা আমাকে যা বলেছেন তা আপনাদেরকে বলছি, তবে এটা খুব গোপনীয় বিষয়। এটা যদি জানাজানি হয় তাহলে কিন্তু সাম্রাজ্যের আরো বড় ক্ষতি হয়ে যাবে। তখন রাজামশাই বললেন, আপনি নির্ভয়ে বলুন। তখন রাজপুরোহিত রাজামশাইকে বললেন, এই রাজ্যে 2 জন পিশাচরূপী ব্যক্তি মানুষ রূপে আপনার অশ্বশালায় কাজ নিয়েছে। তারা কিন্তু মানুষ নয়, তারা পিশাচ। তারা আপনাকে এখানে এসছে, তাদের একটা অসৎ উদ্দেশ্য আছে। এই রাজ্যের রাজকন্যাকে তারা তুলে নিয়ে যাবে, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে আপনার অশ্বশালায় কাজে যোগদান দিয়েছে এবং তারা সুযোগের অপেক্ষায় রয়েছে। কখন সুযোগ বুঝে আপনার মেয়েকে এই রাজ্য থেকে তারা তুলে নিয়ে যাবে, এবং তার জন্যই এই সব দুঃখ দুর্দশাগুলো এই রাজ্যের উপর প্রকোপ করেছে। তখন রাজা বিচলিত হয়ে গেল যে এত বিপদ, কেন এটা হলো? তখন রাজা মনে করার চেষ্টা করলো যে এরকম কিছু হয়েছে কিনা। তখন রাজামশাই বলল, হ্যাঁ, 2 জন ঘোড়ার পরিচালক 8 মাস আগেই নতুনভাবে যোগদান করেছে এবং তারা এতই পারদর্শী, তারা মানুষের মন জয় করে নিয়েছে। তাদেরকে মানুষ অভিজ্ঞ ঘোড়া পরিচালক হিসেবে পরিগণিত করেছে। তাদের মধ্যে যে এরকম পিশাচ রূপ রয়েছে, এটা ভাবনার বাইরে। আমার মনে হয় তাদেরকে এখনই ডেকে এনে জল্লাদে দেওয়া উচিত। তখন রাজপুরোহিত মশাই বললেন, রাজামশাই, এটা করবেন না, কারণ তারা এখনো জানে না যে আপনি কিছু জানেন। তারা যদি জানতে পারে তাহলে কিন্তু তারা নিজের রূপ ধারণ করবে এবং
তাদেরকে মারা কিন্তু সহজসাধ্য নয়, তারা পিশাচ, তারা মায়াবী, তাদেরকে এমনি আপনি মারতে পারবেন না, তাতে আপনার সাম্রাজ্যের আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন রাজামশাই বললেন, তাহলে রাজপুরোহিত মশাই, এই সাম্রাজ্যের যে এত বড় বিপদ, এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নেই? তখন রাজপুরোহিত মশাই বললেন যে আছে, সে রাস্তা আছে। আমাদের রাজ্যের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে, সেই নদীটার শেষ মাথায় একটা তেপান্তরের মাঠ রয়েছে। সেই মাঠের মাঝখানে একটা বড় তাল গাছ রয়েছে। সেই তাল গাছের নিচে একটা কুঁড়ে ঘর আছে। সেই কুঁড়ে ঘরে বাস করে একজন বুড়ি। দেখতে ডাইনির মতো হলেও সে কিন্তু ডাইনি নয়, সে মানুষ। সে এতটাই বৃদ্ধ, তাকে দেখতে হয়তো অন্যরকম লাগতে পারে, কিন্তু সে অনেক গুণী ব্যক্তি, সে অনেক কিছু জানে, সেই পারবে এই বিপদ থেকে উদ্ধার করতে। তার কাছে তুমি যাও বা তোমার কোনো বিশ্বস্ত লোককে পাঠাও, সেই একমাত্র এই বিপদ থেকে রক্ষা করতে পারবে এবং বলতে পারবে কিভাবে কি করলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। তখন রাজা মনে মনে সিদ্ধান্ত নিলেন যে অন্য কাউকে নয়, তিনি নিজেই যাবেন। তারপরের দিনই রাতের অন্ধকারে ছদ্মবেশে সে রাজ্য থেকে বেরিয়ে পড়ল এবং ভোরের আলো উঠতে উঠতেই সেই মাঠের পাশে এসে দাঁড়ালো। তখন সে ধুধু মাঠ দিয়ে এগোতে শুরু করলো। দুপুর গড়াতে গড়াতে সেই তাল গাছের কাছে এসে দাঁড়ালো। দেখলো, হ্যাঁ, তাল গাছের নিচে একটা কুঁড়ে ঘর রয়েছে। তখন তাল গাছে তার ঘোড়াটিকে বেঁধে কুঁড়ে ঘরের দিকে এগোতে শুরু করলো। এর মধ্যে সে শুনতে পেল যে কে যেন একজন বলছে, ও আইমা, ও আইমা, রাজা এসেছে, রাজা এসেছে। তখন রাজা মশাই ভাবলো, আমি তো ছদ্মবেশে এসেছি, আমাকে তো চেনার কথা নয়, অথচ কি করে বুঝলো যে রাজা এসেছে? তখন সে ঘরে ঢুকতেই ঘরের দরজার উপরে দেখতে পেল একটা শালিক পাখি। সে চিৎকার করে আবার বলছে, ও আইমা, ও আইমা, রাজা এসেছে, রাজা এসেছে। তখন ভিতর থেকে একটা কাঁপানো গলায় বলতে শুরু করলো, ও বাচ্চা, তুই এসেছিস? আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়, সামনে জল রাখা আছে, পা ধুয়ে ভিতরে এসে বস। তখন রাজামশাই দেখলেন সে দরজার সামনে একটা কুঁজোয় জল রাখা আছে। জলে পা ধুয়ে ভিতরে ঢুকতেই দেখলেন একটা বাঘের ছালের পালঙ্ক আছে। সেই পালঙ্কে একজন বৃদ্ধা বসে আছে। এতই বৃদ্ধা যে সে ঠিক মতো গলা উঠাতে পারছে না। তার চুলগুলো মনে হচ্ছে শনের দড়ি। তার মুখের যে গালের যে চামড়াগুলো এত ঝুলে পড়েছে, মনে হচ্ছে গাছের বাঁকানো ছাল। কিন্তু তার চোখগুলো করছে জল জল। তখন বুড়িমা বললেন, কিরে বাছা, তোর কি হয়েছে? তখন রাজামশাই বললেন, বড় বিপদে পড়ে এসেছি আইমা, আমাকে রক্ষা করো। তখন আইমা বললেন, এখানে তো বিপদে পড়েই আসে রে বাসা, এখানে কি কেউ ভালোভাবে আসে? কেউ দেখতেও আসে না যে আমি কি করছি, সব বিপদে পড়েই আসে। বল তোর কি হয়েছে? এটা বলতে না বলতেই আবার সে শালিকটা বলতে শুরু করলো, রাজার ঘরে পিশাচ এসেছে, রাজার ঘরে পিশাচ এসেছে। তখন বুড়িটা খেপে গিয়ে বলল, দূর পাগলি, তুই থামবি, ওকে বলতে দে। তখন রাজামশাই বললেন, হ্যাঁ বুড়িমা, আপনার পাখিটা ঠিকই বলছে। আমার ঘরে, আমার রাজবাড়িতে 8 মাস আগে
দুইজন অপরিচিত লোক আমার অশ্বশালায় কাজে যোগদান করেছে। তারা নাকি মানুষ নয়, মানুষ রূপী তারা পিশাচ। তারা একটা অসৎ উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে এসছে। রাজকন্যাকে নিয়ে তারা নাকি এখান থেকে পালিয়ে যাবে, এই হচ্ছে উদ্দেশ্য। এবং এর জন্য আমার রাজ্য দুঃখে ভরে গেছে। আমার রাজ্যে গত 8 মাস ধরে অনাবৃষ্টি, না খেতে পেয়ে মানুষ মারা যাচ্ছে, না খেতে পেয়ে জন্তু জানোয়ারেরা মরে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এমন অবস্থা আমি কি করতে পারি? বুড়ি এতক্ষণ ধরে কথাগুলো শুনছিলেন। এরপরে বুড়ি তখন সেই শালিককে বলল, আরে ফুলটুসি, এবার বল কি করবি? রাজা তো বলল ও খুব ভালো মানুষ, ওকে রাজ্যের প্রজারা খুব ভালোবাসে, তো এবার বল ওকে কি করতে হবে। তখন সেই ফুলটুসি বলল, সে বড্ড কঠিন কাজ, সে বড্ড কঠিন কাজ, রাজা কি পারবে করতে? বুড়িটা বলল, বল না তুই, কেন পারবে না? অবশ্যই পারবে। তখন রাজাও বলল যে আমার রাজ্যকে সুখে রাখতে আমাকে যা করতে আমি তাই করব। তখন ফুলটুসি বলছে, রাজকন্যাকে এখানে থাকতে হবে, কারণ ওই পিশাচটা পালালে আবার সে আসবে, তাই ওকে মারতে হবে। আর ওকে মারতে হলে রাজকন্যাকে এখানে থাকতে হবে, আর রাজকন্যা এখানে আসলেই সেই পিশাচ দুটি রাজকন্যার লোভে তারা এখানে আসবে, আর তখনই বুড়িমার লাঠি দিয়ে তাদের আঘাত করলে তারা মরবে। এই লাঠির আঘাত না পেলে ওই পিশাচ দুটো কিন্তু মরবে না। তাহলে রাজকন্যাকে এখানে নিয়ে আসতে হবে। তখন বুড়িমা বলল, রাজকন্যা কি এই কুড়ে ঘরে থাকতে পারবে? তখন ফুলটুসি একটু রাগের স্বরে বলল, ওই দেমাকি রাজকন্যা এখানে যদি না থাকতে পারে তাহলে আমি আর কি করব? এখানে না থাকলে হবে না, এখানে থাকবে এবং কোনো দাসী ছাড়াই তাকে থাকতে হবে। আর যদি না থাকতে পারে তাহলে চলে যাও এখান থেকে। তখন বুড়িমা বলল, এত রাগ করছিস কেন? একটু ভালো করে বললেই তো পারিস। তখন রাজামশাই বলল, না বুড়িমা, আমার মেয়েকে আমি সেভাবেই মানুষ করেছি, ও সব জায়গায় সব রকম ভাবেই থাকতে পারবে, আপনারা কোনো চিন্তা করবেন না, কোনো দাস দাসী লাগবে না। 7 দিন কেন, 7 মাসও যদি তারা আপনারা রাখেন আমার মেয়েকে, তাও আমার মেয়ের কোনো কষ্ট হবে না। তখন বুড়িমা খুব খুশি হয়ে বলল, আমি এমনিতেই বলেছিলাম তোর মেয়ের কোনো কষ্ট হবে না, তুই তোর মেয়েকে এখানে রেখে যাস কোনো একদিন, তোর মেয়ের কোনো কষ্ট হতে দেব না। তখন রাজামশাই বলল, তাহলে আমি যাই? আমি কি এখনই বেরিয়ে পড়বো, নাকি সন্ধ্যায় বেরোবো? রাস্তায় কোনো বিপদ হবে কিনা? তখন ফুলটুসি বলল, না না, তোর কোনো বিপদ হবে না, তুই চলে যা। তখন রাজামশাই বেরিয়ে পড়ল। রাজামশাই সেই তেপান্তর মাঠ দিয়ে ঘোড়া চালিয়ে, ধুধু মাঠ দিয়ে ঘোড়া চালিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। তারপর এক সময় রাত্রি দ্বীপ প্রহরে রাজার প্রাসাদের মধ্যে প্রবেশ করলো। যখনই প্রাসাদের মধ্যে প্রবেশ করেছে, সিংহ দরজায় থমকে দাঁড়িয়ে গেছে। দূরে দুজন মানুষের ছায়া দৃষ্টি সে দেখতে পেল। দেখে অবাক হলো, সেই ছায়া দুটো নড়ছে। তখনই তার কোমর থেকে তলোয়ার বের করে এগিয়ে যাচ্ছে। তখন ভাবছে, সেই অশ্বচালক দুটো নয় তো? তারা খুঁজে বেড়াচ্ছে না তো রাজকন্যাকে? সে একটু থেমে গেল, কি করবে বুঝতে পারছে না। তারপরে রাজামশাই চিৎকার করে বলল, এখানে কে, এখানে কে? তো রাজামশাইয়ের আওয়াজ শুনে যারা প্রহরী ছিল সবাই কিন্তু মশাল জ্বালিয়ে এগিয়ে আসলো, এবং প্রহরীরা ভাবলো রাজামশাই কিন্তু মাঝে মাঝেই আচমকা বেরিয়ে পড়েন রাতের বেলা তার প্রজারা কেমন আছে নিজের চোখে দেখতে। প্রহরীরা ভাবছে আজকেও হয়তো সেভাবে বেরিয়েছেন। রাজামশাই একটু ক্ষেপে গিয়ে প্রহরীদের বললেন, তোমরা কি ঘুমিয়ে ঘুমিয়ে এরকম কাজ করো নাকি? তার জন্য কি তোমাদের রাখা হয়েছে? প্রহরী একটু ভয় পেয়ে গেল। প্রহরীদের মধ্যে যে সর্দার রয়েছেন
সে গলায় কাপা সুরে বললেন, মহারাজ ক্ষমা করুন, এরকম হয় না কোনোদিন আমাদের, আজকেই হয়েছে। কারণ বিকেলবেলা যে আমাদের অশ্বশালা থেকে দুটো ঘোড়া হারিয়ে গেছিল, সেই ঘোড়া দুটোকে খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়ে গেল, তারপরে এসে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তখন রাজামশাই বলে, ঘোড়া হারিয়ে গেছিল? বলছে হ্যাঁ। তো রাজামশাই বললেন, কেন অশ্বশালায় যে দুজন লোক নিয়োগ করা হয়েছে তারা কি করছিল? তখন বলল, তারাই এসে খবর দিল পাওয়া যাচ্ছে না। তারপর কিছুক্ষণ পরে আবার পাওয়া গেছে। তো তারপরে কি করছিলে? তখন প্রহরীরা বলল, তারপরে ওই দুজন লোক আমাদের সঙ্গে গল্প করছিল, গল্প করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছি, আমরা কিছু বুঝতে পারিনি। রাজামশাইয়ের বুঝতে বাকি রইল না যে কোথা থেকে কিভাবে হয়েছে। তখন তাদেরকে বলল, ঠিক আছে তোমরা যাও, এবং তারপরে তার ঘোড়াটা নিয়ে অশ্বশালায় প্রবেশ করলো। তখন সেই দুজন অশ্বচালক রাজার কাছে এসে ঘোড়াটাকে ধরলো। তখন রাজা তাদেরকে জিজ্ঞেস করলো, ঘোড়া নাকি হারিয়ে গেছিল? তখন একজন বলল, হ্যাঁ রাজামশাই হারিয়ে গেছিল, তারপরে আবার পাওয়া গেছে। তখন বলল, তোমরা কি করছিলে? তখন বললো, আমরা বুঝতে পারিনি, হারিয়ে গেছিল, তবে আর কোনো চিন্তা নেই। রাজা বললো, এখন ঘোড়া আছে, ঠিকঠাক আছে তো? বলছে হ্যাঁ আছে। রাজামশাই আর ওদেরকে ইচ্ছে করে ওরা যে ওখানে দাঁড়িয়ে ছিল সেই কথা জিজ্ঞেস করলো না, কারণ রাজামশাই বুঝতে দিল না যে তাদেরকে রাজামশাই সন্দেহ করছে। তারপরে রাজামশাই রাজপ্রাসাদে প্রবেশ করলেন। তারপরের দিনেই রাত্রেবেলা রাজকন্যাকে নিয়ে গোপনে তারা সেই তেপান্তরের মাঠে আইমা বুড়ির বাড়িতে পৌঁছে গেল। তখন রাজা আইমা বুড়িকে বলল, বুড়িমা, আমার মেয়েকে নিয়ে এসেছি, আমার মেয়ে এখানেই থাকবে। তখন বুড়িমা রাজকন্যাকে বলল, তোমার বুঝি খুব কষ্ট হবে 7টা দিন, তাই না? একটু কষ্ট করে থাকো কুড়ে ঘরে। তখন রাজকন্যা বলল, না না, আমার কোনো কষ্ট হবে না, আমি এখানে দিব্যি থাকতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তখন বুড়িমা খুশি হয়ে বলল, এই তো চাইছিলাম, এটাই তো যেমন রাজা তার তেমনি মেয়ে। তখন শালিক পাখি চেঁচিয়ে বলল, এই কোথায় আছিস তোরা, আয়। একটু পরে রাজা দেখতে পেল খুব সুন্দরী দুটো মেয়ে রাজকন্যার সামনে এসে দাঁড়ালো। বলল, আমরা তোমার সখী, তোমার কোনো প্রয়োজন পড়লে আমাদেরকে বলবে, আমরা তোমাদের সাহায্য করব। তখন বুড়িমা বলল, ঠিক আছে রাজা, তুই বাড়ি যা, গিয়ে দেখ ওখানে কোন কাণ্ড বাঁধিয়েছে। তারা এতক্ষণে, ওই পিশাচ দুটো এতক্ষণে টের পেয়ে গেছে যে রাজকন্যা রাজপুরীতে নেই, সে হয়তো বিচলিত হয়ে পড়েছে। তখন রাজা বলেছে, আমি তো গোপনে এসেছি, তারা তো জানতে পাওয়ার কথা নয়। তখন বুড়িমা হেসে বলছে, তুই এই রাজা হয়েছিস, ওরা গন্ধ পেয়ে বুঝতে পারে যে রাজকন্যা বাড়িতে নেই, ওরা ঠিক গন্ধ পেয়েছে যে রাজকন্যা বাড়িতে নেই, ঠিক ওরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, তবে চিন্তা করিস না, তুই বাড়ি যা। তখন রাজা সেখান থেকে বেরিয়ে এসে তার সাম্রাজ্যে প্রবেশ করলো। এসেই তো শুনে হই হই রই কাণ্ড। সেই অশ্বশালায় যে দুজন লোক নিয়োগ করেছিল তারা আর অশ্বশালায় নেই, কোথায় গেছে কেউ বলতে পারছে না। তো রাজা আর বুঝতে বাকি রইল না। রাজা এসে চিন্তামগ্ন হয়েছে। তখন মন্ত্রী এবং রাজপুরোহিত রাজার কাছে আসলেন। রাজা তাদেরকে সবকিছু বললেন। মন্ত্রী বললেন, রাজামশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনার কন্যার কিচ্ছু হবে না, ও ঠিক একটা বিহিত ব্যবস্থা হবে। তখন রাজপুরোহিত বললেন, রাজামশাই, আপনি যে শালিক পাখিটা দেখেছিলেন, ওটা আসলে সত্যযুগের সুখ পাখি, ও ভূত ভবিষ্যৎ সবকিছু বলতে পারে। তো আশা করছি সেই পাখি আপনার এই দুর্দিন থেকে মুক্ত করবে। আর এধারে ঠিক সেই পিশাচ দুটো
রাজকন্যাকে খুঁজতে খুঁজতে সেই তেপান্তরের মাঠে তাল গাছের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের চেহারা তখন বিকট। তারাও সেই তাল গাছের সমান দৈর্ঘ্য দুজন দাঁড়িয়ে আছে। তাদের চোখ দুটো জলজল করছে, তাদের নিঃশ্বাস যেন ঝড়ের গতিতে বেয়ে পড়ছে। তখন একজন পিশাচ একজনের দিকে তাকিয়ে বলছে, এই বুড়ি তো সব দরজা জানলা বন্ধ করে দিয়েছে মন্ত্র দিয়ে, আমরা এর ভিতরে ঢুকবো কি করে? তখন একজন আরেকজনকে বলছে, আমার মনে হয় মাটির নিচ দিয়ে গর্ত করে গিয়ে ওই রাজকন্যার ঘরের ভিতরে প্রবেশ করতে হবে। ওই তো দেখা যাচ্ছে রাজকন্যা দিব্যি শুয়ে আছে খাটের উপরে। তখন আরেকজন পিশাচ আরেকজনকে বলছে, তাহলে আমি চলে যাচ্ছি, গর্ত খুঁড়ে গিয়ে রাজকন্যাকে নিয়ে চলে আসি। তখন আরেকজন পিশাচ বলছে, ও তোর মতলব বুঝি তুই রাজকন্যাকে নিয়ে তুই পালিয়ে যাবি? এটা হতে দেব না, রাজকন্যাকে আমি বিয়ে করব। আর একজন পিশাচ বলছে, না না আমি বিয়ে করব। এতে তাদের দুজনের মধ্যে গন্ডগোল বেঁধে গেল। তারপর তো দুজনের মধ্যে আছড়াআছড়ি মারামারি লেগে গেল। তবে কিছুক্ষণ পর তাদের মধ্যে আবার রফাও হলো। তখন একজন বলল, ঠিক আছে তুই যা। তখন পিশাচটি বুড়ির দেওয়ালের পিছনে গিয়ে প্রথমে পা দিয়ে আঘাত করলো। আঘাত করতে বড় একটা গর্ত হয়ে গেল। তারপরে আবার 2-3 বার আঘাত করতেই সেই গর্তটা ভিতরে ঢুকে গেল। তখন পিশাচটা সপাত করে সেই গর্তের ভিতরে ঢুকে পড়লো। ঢুকে গিয়ে কিছুক্ষণ পরে সেই রাজকন্যা যে ঘরে শুয়ে আছে সেই ঘরে গিয়ে গর্ত বেয়ে উঠল। উঠে দাঁড়িয়ে সে চারিদিকে তাকালো, কেউ কোথাও আছে কিনা। দেখলো কেউ কোথাও নেই, বুড়ির দরজা বন্ধ। তখন রাজকন্যার দিকে এগোতে গিয়ে ভাবলো, রাজকন্যাকে খাট সহ বোধহয় নেওয়া যাবে না, ওকে কাঁধে করে নিয়ে যেতে হবে। তখন রাজকন্যার কাছে গিয়ে কাঁধে নেওয়ার উদ্দেশ্যে যখনই উবু হয়েছে তখনই কিন্তু পিছন থেকে লাঠির সপাত করে বাড়ি। অর্থাৎ বুড়ি যে পিছনে লুকিয়েছিল, এমন ভাবে লুকিয়েছিল সেটা কিন্তু পিশাচের চোখে পড়েনি। যেই না বুড়ি লাঠি দিয়ে পিশাচের পিছনে বাড়ি মেরেছে, অমনি সেই লাঠির গুণে পিশাচটা এত বড় চেহারা হঠাৎ ছোট্ট চেহারায় পরিণত হয়েছে। আর যা হওয়ার তাই হয়েছে, পিশাচটা মারা গেছে। তখন বুড়িমা তার 2 আঙ্গুল দিয়ে সেই পিশাচটাকে খাটের নিচে ঢুকিয়ে দিয়ে ধামাচাপা দিল। দিয়ে আবার যেভাবে বুড়িমা দাঁড়িয়েছিল সেইভাবে তার লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়ল। এদিকে আরেকটি পিশাচ, ও শুধু ভাবছে যে ওই পিশাচটা যখনই রাজকন্যাকে নিয়ে আসবে আর আমি ওই পিশাচটা গলা টিপে মেরে রাজকন্যাকে নিয়ে পালিয়ে যাব। এইভাবে সে হাঁটাচলা করছে। কিন্তু রাত গড়িয়ে প্রায় ভোর হয়ে যাচ্ছে, আর বাইরে আর বেরোচ্ছে না। তখনও মনে মনে ভাবছে, সে কি আমাকে চোখে ধুলো দিয়ে রাজকন্যাকে নিয়ে বেরিয়ে গেল? তাহলে রে বেটা দেখতে হয়তো কি হয়েছে ঘটনাটা। সেও তখন ওই গর্ত দিয়ে সপাত করে ঢুকে পড়লো। ঢুকে গিয়ে সে রাজকন্যার ঘরে গিয়ে উঠে দেখে, না, রাজকন্যা তো দিব্যি খাটে শুয়ে আছে, কেউ কোথাও নেই। তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে কি বুড়ি তার মন্ত্র জাদু দিয়ে কোথাও কিছু করে ফেলেছে? সে তো আবার টুকটাক খুব ভালো জানে। তাহলে বুড়িটাকে তো খোঁজ করতে হয়, কোথায় আছে। সে কিন্তু আর রাজকন্যার কাছে গেল না, সে তখন বুড়িটার খোঁজ করতে শুরু করলো। বুড়িটা তো কোথাও দেখা যাচ্ছে না। সে তখন চুপচাপ আড়ি পেতে শোনার চেষ্টা করছে কোথাও কোনো আওয়াজ হচ্ছে কিনা। কিন্তু সেখানে রাজকন্যার শ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া কিছুই শুনতে পেল না। একটু পরে সেই শালিক পাখি চিৎকার করে বলল, কই, যা যা, রাজকন্যাকে তুলে নিয়ে যা। তখন পিশাচটা বলছে, ও তুই, তোকেই তো আমি খুঁজছি। তুই বুড়ি সব টুকটাক করে এগুলো করেছিস, তুই মন্ত্র দিয়ে এগুলো করেছিস, আর তুই এখন একটা পাখির বেশ ধারণ করেছিস, শালিকের বেশ ধারণ করেছিস। তবে রে, তোকে আজকে আমি গলা টিপে মারবো।
এই বলে যখন কচকচ করে সেই শালিক পাখির দিকে এগোতে যাবে, তখনই পিছন থেকে সপাত করে লাঠির বাড়ি। সেই বুড়িমা তাকে লাঠির বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই সে কিন্তু আবার তার দেহটা ছোট্ট আকার ধারণ করে সেই মেঝেতে গড়িয়ে পড়ে মারা গেল। তখন তাকেও সেই 2 আঙ্গুল দিয়ে টেনে খাটের নিচে ঢুকিয়ে দিল আর ধামাচাপা দিয়ে দিল। তখন বুড়িমা রাজকন্যার খাটে গিয়ে এক পাশে বসলো। তখন শালিক পাখি বলছে, এবার কন্যাকে তোলো, দেখাও কি ঘটেছে। তখন বুড়িমা বলল, না না, এই কথা তুই কি বলছিস? এটা দেখা অকল্যাণ। এটা দেখলে রাজকন্যার অমঙ্গল হবে। তুই এক কাজ কর, আমি বাইরে যাচ্ছি, এটাকে মাটি চাপা দিতে হবে। তখন শালিক পাখি বলছে, তাহলে আর রাজকন্যাকে 7 দিন রেখে লাভ কি? তুমি বরঞ্চ রাজ্যে পাঠিয়ে দাও। তখন বুড়িমা বলল, ঠিক আছে, তুই কাল গিয়ে একটু রাজাকে খবর দিয়ে দিবি যে রাজকন্যাকে নিয়ে যাওয়ার জন্য। তারপর বুড়ি মাঠে গেলেন এবং একটা কাঠি দিয়ে মন্ত্র করে কাঠিটা রাখতেই বড় একটা গর্ত হয়ে গেল। তখন বুড়িমা সেই পিশাচ দুটোকে নিয়ে এসে গর্তের ভিতর রাখতেই গর্ত আপনা আপনি বন্ধ হয়ে গেল। এদিকে তার পরের দিন রাজা রাজসভায় বসেছেন, কিন্তু তার মেয়ের জন্য মন খারাপ, কিছুতেই মন বসছে না। পাশে মন্ত্রী এবং রাজপুরোহিত বসে আছেন। এমনি সময় একটা পাখি রাজার সিংহাসনের চূড়ায় এসে বসলো, শালিক পাখি। কিন্তু রাজা শালিক পাখিটাকে দেখে বিশেষ গুরুত্ব দেয়নি, কারণ পাখি তো আসতেই পারে। তখন শালিক পাখিটা হঠাৎ বলতে শুরু করলো, কিন্তু তুই আমাকে চিনতে পারিস না, আমি ফুলটুসি। যখনই ফুলটুসি নামটা বলেছে, তখনই রাজা অবাক হয়ে গেছে। তখন তাকিয়েছে, হ্যাঁ সেই শালিক পাখি। তখন শালিক পাখি বলছে, যাকগে, তুই এক কাজ কর, তোর মেয়েকে তুই অতি শীঘ্রই নিয়ে আয় বাড়িতে, কাজ হয়ে গেছে। তখন রাজামশাই উৎসুক ভাবে জিজ্ঞেস করলেন, সেই পিশাচ দুটো সব ঠিকঠাক আছে তো? তখন পাখি বলল, সব ঠিক আছে। তো রাজকন্যার গন্ধ পেয়ে সেই পিশাচ দুটো কাল রাতেই গিয়েছিল, আর আইমাও প্রস্তুত ছিলেন। আইমার লাঠির গায়ে তারা মারা পড়েছে, তাদেরকে পুঁতে কবর দিয়ে দিয়েছে। তোর রাজ্যে সব দুঃখ আজকে থেকে ঘুচে গেল, আর রাজকন্যাকে অতি শীঘ্র সেখান থেকে নিয়ে আয়। তখন রাজা ভারী খুশি। রাজা তখন মন্ত্রীকে নির্দেশ দিল যে যত শীঘ্র সম্ভব রাজকন্যাকে আনার ব্যবস্থা করো। আর এদিকে সারা রাজ্যে সাড়া পড়ে গেল যে এই রাজ্যে পিশাচ এসেছিল, যার জন্য রাজ্যের দুর্দশা, তারা মারা পড়েছে। রাজ্য আবার ফুলে ফেপে আগের মতোই সুন্দরভাবে গড়ে উঠবে। আমার আজকের গল্পই এখানেই শেষ। আশা করছি সবার ভালো লাগবে, আর আপনারা আমার সঙ্গে থাকুন। আগামী দিনে এরকমই নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে আবার বিশেষ অনুরোধ, আমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার গল্পটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।